মার্কিন প্রস্তাবের জবাবে যুদ্ধবন্ধে ইরান দিল 14 দফার পাল্টা শান্তি পরিকল্পনা। বল এখন ট্রাম্পের কোর্টে। লেবাননে ইসরায়েলি হামলায় একদিনে 41 জনের মৃত্যু, চলমান সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2659 জনে। ইরান যুদ্ধ নিয়ে জার্মান চ্যান্সেলরের সঙ্গে বিরোধ, 5000 সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বেগ জানিয়েছে ন্যাটো। এবং মেক্সিকোতে মহাসড়ক থেকে বাস ছিটকে পড়ে নিহত 11, আহত 31 জন। দিল্লির একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যু। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভি নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি রিভা। যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রকে আবারও 14 দফার শান্তি পরিকল্পনা দিয়েছে ইরান। সম্প্রতি ওয়াশিংটনের দেওয়া 9 দফার শান্তি প্রস্তাবের পাল্টা জবাবে এই 14 দফার পরিকল্পনা জমা দিল দেশটি। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিফাবাদি বলেছেন, বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে। তারা কূটনীতির পথে হাঁটবে নাকি সংঘাত বজায় রাখবে, সেই সিদ্ধান্ত তাদের নিতে হবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি শীঘ্রই প্রস্তাবটি পর্যালোচনা করবেন। বিস্তারিত জানাচ্ছেন সামিউল শিহাব। লেবানন সহ সব রণাঙ্গনে চলমান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কাছে 14 দফার শান্তি পরিকল্পনা পেশ করেছে ইরান। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, আলোচনার জন্য 2 মাসের সময় চেয়ে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে তেহরান তার নাকচ করে দিয়ে বলেছে যাবতীয় সমস্যার সমাধান 30 দিনের মধ্যেই হতে হবে। এদিকে ইরানের দেওয়া এই নতুন শান্তি পরিকল্পনায় বেশ কিছু কঠোর শর্ত জুড়ে দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের দেওয়া পরিকল্পনাটি শিগগিরই পর্যালোচনা করবেন তিনি। কিন্তু তেহরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো নিয়েও সন্দিহান ট্রাম্প। একই সঙ্গে ইরান অসদাচরণ করলে দেশটিতে আবারও সামরিক হামলার হুমকি দেন তিনি। অন্যদিকে হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধারে মেরিটাইম ফ্রিডম কনস্ট্রাক্ট MFC নামে একটি আন্তর্জাতিক নৌজোট গঠন করতে চাইছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইতিমধ্যে MFC গঠনের অনুমোদন দিয়েছেন। স্টেট ডিপার্টমেন্ট ও পেন্টাগনের যৌথ উদ্যোগে হরমুজে জাহাজ চলাচল নিরাপদ করতে কাজ করবে জোটের দেশগুলো। যুদ্ধবন্ধে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জানুয়েল বোরোর সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এর আগে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানিকেও ফোন করেন তিনি। ইরান যুদ্ধবন্ধে তেহরানে নেওয়া নানা কৌশলগত ও কূটনৈতিক উদ্যোগ সম্পর্কে তাদের অবহিত করেন এই ইরানি কূটনীতিক। সামিউল শিহাব, আরটিভি। লেবাননে গেল 24 ঘন্টায় ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত 41 জন। চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করে দেশটির লেবাননের নাবিয়াতিয়াহ ও টায়ারে ব্যাপক হামলা চালিয়েছে তেল আবিব। গেল 2রা মার্চ থেকে শুরু হওয়া এই সংঘাতে লেবাননে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2659 জনে। অন্যদিকে পাল্টা হামলা চালিয়ে ইসরায়েলি ট্যাঙ্ক ও সেনাদের লক্ষ্যবস্তু করছে হিজবুল্লাহ। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে কার্যকর কোনো যুদ্ধবিরতি নেই বললেই চলে, বরং ইসরায়েলি আগ্রাসনে লেবাননে মানবিক সংকট আরও ভয়াবহ রূপ নিচ্ছে। মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর কাছে $8.6 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, জরুরি পরিস্থিতি দেখিয়ে কংগ্রেসের অনুমোদন ছাড়াই দ্রুত অস্ত্র বিক্রির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়ায় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই প্যাকেজে ইসরায়েলের জন্য প্রায় $992 মিলিয়ন উন্নত অস্ত্র, কুয়েতের জন্য $2.5 বিলিয়ন কমান্ড সিস্টেম, কাতারের জন্য প্রায় $5 বিলিয়ন প্যাট্রিয়ট সিস্টেম পুনঃসরবরাহ এবং সংযুক্ত আরব আমিরাতের জন্য $148 মিলিয়ন প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। ট্রাম্প প্রশাসন বলছে জাতীয় নিরাপত্তার স্বার্থে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে এই বিপুল অস্ত্র সরবরাহ ভবিষ্যতের বড় যুদ্ধ পরিস্থিতির উপরও প্রভাব ফেলতে পারে। জার্মানি থেকে 5000 সৈন্য সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এমন সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে ন্যাটো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন এই সংখ্যা ভবিষ্যতে আরও বাড়বে। সম্প্রতি ইরান ইস্যুতে চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের করা মন্তব্যের জেরে এমন পদক্ষেপ নিলেন ট্রাম্প। তবে বার্লিন বলছে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে। ইউরোপের নিরাপত্তা নিশ্চিতে জার্মানির এখনও নিজেদের প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে জিডিপির 300% বেশি বরাদ্দ করছে।
সংশ্লিষ্টরা বলছেন, মূলত ন্যাটোর অভ্যন্তরীণ কোন্দল ও মার্কিন কৌশলের পরিবর্তনই এই সংকটের মূল কারণ। ভারী বৃষ্টিতে ব্রাজিলের পার্নাম্বুকো ও প্যারাইবা অঙ্গরাজ্যে নিহত অন্তত 6 জন। টানা 2 দিনের বৃষ্টিতে রেসিফে, অলিন্দা, জোয়াও পেশোয়া ও ক্যাম্পিনা গ্রান্দে শহরে বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। এতে প্রায় 3000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে। শুক্রবার থেকে শুরু হওয়া এই বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়ে বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে। শনিবার কর্তৃপক্ষ 22টি জরুরি সতর্কতা জারি করে সর্বোচ্চ সতর্কতা ঘোষণা করেছে। উদ্ধার কাজ চলছে, বৃষ্টি কিছুটা কমলেও এখনও ঝুঁকি রয়ে গেছে। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি সহায়তা কার্যক্রম শুরু করেছে। প্রেসিডেন্ট লুলা দা সিলভা পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। মেক্সিকোর নায়ারিত রাজ্যে মহাসড়ক থেকে বাস ছিটকে পড়ে অন্তত 11 জন নিহত ও 31 জন আহত হয়েছে। পহেলা মের ছুটিতে পর্যটকবাহী বাসটি আমাতলান দে কানিসের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। হালিস্কো থেকে বিনোদন কেন্দ্রে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মহাসড়ক বন্ধ করে উদ্ধার অভিযান চালায়। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করছে কর্তৃপক্ষ। ভারতের রাজধানী দিল্লির একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে কমপক্ষে 9 জনের মৃত্যু হয়েছে। রবিবার সকালে বিবেক বিহার এলাকায় 4তলা একটি ভবনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভোর 4টার দিকে ভবনটির 2য় তলায় আগুনের সূত্রপাত হয়। এরপর সেখান থেকে দ্রুত 3য় ও 4র্থ তলায়ও আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পোড়া ভবন থেকে উদ্ধার করা হয় 1 ডজনেরও বেশি মানুষ। আহতদের বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও প্রাথমিকভাবে এসি বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। সুদানের রাজধানী খার্তুমে আরএসএফ এর ড্রোন হামলায় অন্তত 5 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। শনিবার এক আইনি সংগঠন জানায়, 1 সপ্তাহের মধ্যে এটি 2য় হামলা। গত বছর সরকারি বাহিনীর শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর কিছুটা শান্ত পরিস্থিতি ছিল। সংগঠনটি এই হামলার জন্য আরএসএফকে দায়ী করে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছে। তারা বলছে, এটি বেসামরিকদের উপর ধারাবাহিক হামলার অংশ। জাতিসংঘ জানায়, চলতি বছরের প্রথম 3 মাসে ড্রোন হামলায় প্রায় 700 বেসামরিক নিহত হয়েছে। যুদ্ধের ধ্বংসস্তূপের মাঝেও জীবন খুঁজে পেতে খেলাধুলাকে সঙ্গী হিসেবে বেছে নিয়েছে গাজাবাসী। সেই লক্ষ্যে ভলিবল টুর্নামেন্ট আয়োজন করেছে সেখানকার ঘরবাড়ি হারানো বাসিন্দারা, যার নাম দেওয়া হয়েছে ধ্বংসের মাঝেও টিকে থাকার গল্প। আয়োজকরা জানান, এমন আয়োজনের মধ্য দিয়ে কেবল মানসিকভাবে শক্ত হওয়া নয়, বরং তারা বিশ্বকে জানাতে চান তাদেরও আছে পরিচয়, আছে নিজের ভূমির প্রতি গভীর ভালোবাসা। বিস্তারিত জানাচ্ছেন রাফি আমিন। শত বাধা বিপত্তি, হাসি কষ্টের মাঝেই জীবন, এ যেন গাজার মানুষের অদম্য মানসিকতার এক অনন্য প্রতিচ্ছবি। ইসরায়েলি হামলায় স্বাভাবিক জীবন হারিয়ে জনজীবন যখন ধ্বংসস্তূপে বন্দী, তখন মানসিকভাবে শক্ত থাকতে ভলিবল টুর্নামেন্ট আয়োজন করে অস্তিত্বে জানান দিচ্ছে গাজাবাসী। উত্তর গাজার ভিডিও চিত্রে দেখা যায়, একদিকে চলছে উত্তেজনাপূর্ণ খেলা, অন্যদিকে পাশে দাঁড়িয়ে তা উপভোগ করছেন স্থানীয়রা। আর চারপাশে ছড়িয়ে আছে যুদ্ধের নির্মম চিহ্ন, ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ি, ভাঙা দেয়াল। এ যেন বিধ্বস্ত জীবনযাত্রার নিঃশব্দ সাক্ষী। উত্তর গাজার যেসব মানুষ নিজেদের বাড়িঘর হারিয়েছেন, তাদের নিয়েই 4টি দল গঠন করে এই প্রতিযোগিতার আয়োজন। খেলাধুলা আর আনন্দ অনেক সময় কষ্ট আর দুঃখ থেকেই জন্ম নেয়। আমরা বিশ্বকে জানাতে চাই যে এই জায়গার আসল অধিকার আমাদেরই। আমাদের একটা ন্যায্য দাবি আছে এবং এই ভূখণ্ড আমাদের নিজস্ব দেশ। খেলার জন্য উপযুক্ত জায়গা নেই, তবে ধ্বংসস্তূপের মাঝেই স্বপ্ন মাথা উঁচু করে বেঁচে থাকার। তাই সীমিত সম্পদের মাঝেই তরুণদের জন্য আনন্দের খোঁজে সবাই। খেলোয়াড় সাইদ আল তাইব বলেন, তারা বিশ্বকে দেখাতে চান এত ধ্বংসের মাঝেও তারা ভেঙে পড়েনি। জায়গাটা ছোট আর এখানে খেলাটাও কিছুটা কষ্ট। এরপরেও আয়োজকরা তাদের সামর্থ্য দিয়ে এই ভলিবল টুর্নামেন্ট আয়োজন করেছেন, যাতে তরুণরা একটু আনন্দ পায়। এর মধ্য দিয়েই আমরা বিশ্বকে জানাতে চাই, এত ধ্বংসের মাঝেও আমরা হার মানিনি, বরং সব কঠিন পরিস্থিতির মাঝেও এগিয়ে যাব। এই ধ্বংসস্তূপের মাটিতে যখন বলের আঘাতে উঠে ধুলোর ঝড়, তখন সেটি
শুধু একটি খেলা নয়, এটি জীবনের প্রতি এক দৃঢ় ঘোষণা, এক অটুট প্রত্যয়ের গল্প। রাফি আমিন, RTV। এদিকে ধ্বংসস্তূপের মাঝেও যেখানে জীবনের স্পন্দন খুঁজে পাওয়া দুষ্কর, সেখানে শিশুদের মলিন মুখে হাসি ফোটাতে গাজার বুরেইজ শরণার্থী শিবিরে লড়াই চালিয়ে যাচ্ছেন ফিলিস্তিনি এক নারী। শরণার্থী শিবিরের সেই তাঁবুটি এখন কেবল আশ্রয়ের ঠিকানা নয়, বরং পরিণত হয়েছে শিশুদের স্বপ্নের কারখানায়। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। চারিদিকে ধ্বংসস্তূপ আর যুদ্ধের ক্ষত, এর মাঝেও মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরের ছোট এই তাঁবুতে চলছে শিশুদের মুখে হাসি ফোটানোর নিরন্তর প্রচেষ্টা। ৩৬ বছর বয়সী শিরিন আল কুর্দি পেশায় আরবি ভাষার শিক্ষক। যুদ্ধে নিজের ঘর আর সহায় সম্বল হারিয়েও যিনি হার মানেননি, সুই সুতো আর পরিত্যক্ত কাপড়ে বুনে চলেছেন এমন কিছু যা যুদ্ধবিধ্বস্ত শিশুদের কাছে এখন বেঁচে থাকার নতুন রসদ। পুতুল তৈরির চিন্তাটা আসে টানা অবরোধের পর, যখন বাইরে থেকে খেলনা সব বন্ধ হয়ে গিয়েছিল। প্রথমে ভেবেছিলাম শুধু নিজের বাচ্চার জন্যই বানাবো, কিন্তু পরে দেখি সবার মাঝেই এর ব্যাপক চাহিদা, তাই বাণিজ্যিকভাবে কাজ করা শুরু করি। ৩ বছরের দীর্ঘ যুদ্ধ কেড়ে নিয়েছে গাজার শিশুদের প্রিয় সব খেলনা। কয়েক দফায় বাস্তুচ্যুত হওয়ার পর অনেকে বাড়িতে ফিরলেও তাদের প্রিয় পুতুলগুলো আজ চাপা পড়ে আছে ধ্বংসস্তূপের নিচে। শিশুদের খেলনাগুলো মাটির নিচে মিশে গেছে। এখন এই পুতুলগুলোই তাদের কাছে নতুন প্রাণের মতো, যা তাদের মলিন মুখে এক চিলতে হাসি ফিরিয়ে দিচ্ছে। তবে এই পথ মোটেও সহজ ছিল না। যুদ্ধে নিজের ঘর হারানোর সঙ্গে শিরিন হারিয়েছিলেন তার সব সরঞ্জাম ও কাঁচামাল। শূন্য থেকে শুরু করতে গিয়ে চড়া দামে কিনতে হয়েছে সুই সুতো। সবকিছু ধ্বংসস্তূপের নিচে হারিয়ে গিয়েছিল। নতুন করে শুরু করার সময় কোনো কাঁচামালই পাওয়া যাচ্ছিল না, আর যা ছিল তার দাম আকাশচুম্বী। অভাব আর অনিশ্চয়তার মাঝেও শিরিনের এই রঙিন পুতুলগুলো যেন গাজার শিশুদের কাছে এক একটি আশার প্রতীক। ইমতিয়াজ আহমেদ, RTV। এর সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যম।